টেনিদা গল্পে হই হই রই রই কাণ্ড নিশ্চয়ই আপনারা সবাই জানেন। মূলত একদম কার্যত আজ বৃহস্পতিবার এই রাজ্য বাজেট 2024 এবং তার সাথে সাথে সন্দেশখালীতে বাঘের ঘরে ক্ষোভের বাসা, এই সব মিলিয়ে হই হই রই রই কাণ্ড দেখা গিয়েছে। আজ একেবারে ঠিক সন্ধ্যে 7টা মানে আপনারা জানেন, এক কথায় অঞ্জনের সঙ্গে স্পেশাল শো। আজ মূলত রাজ্য বাজেট এবং সন্দেশখালী নিয়ে আলোচনায় আসবো, কিন্তু তার আগে রাখবো আপনাদের সামনে অঞ্জনের সাব প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন, লোকসভা ভোটের আগে একগুচ্ছ ঘোষণা, তৃণমূল মাস্টার স্ট্রোক দেওয়ার চেষ্টা করছে। ভোটের আগে জনমোহিনী বাজেট, লাভ হবে? আমার দ্বিতীয় প্রশ্ন, বিধানসভা চত্বর সরগরম, কার্যত বিজেপি তৃণমূলের লড়াইতে, তার মাঝেও তৃণমূলের এত ঘোষণা, প্রশ্ন টাকাটা আসবে কোথা থেকে? আমার তৃতীয় প্রশ্ন, রাজ্যের রাজনীতির ভাষা চয়ন ক্রমশ নিম্নমুখী, অকথা কুকথার নিম্ন রাজনীতি থেকে উত্তরণের উপায় কি কেউ খোঁজার চেষ্টা করছেন? আমার চতুর্থ প্রশ্ন, সন্দেশখালীতে উল্টো পুরাণ, তৃণমূলের মতে শেখ শাহজাহান এত ভালো নেতা, তবে আজ সাধারণ জনতা কেন বিক্ষোভে নামছে? আমার পঞ্চম এবং অন্তিম প্রশ্ন, শুভেন্দু অধিকারী বলছেন সন্দেশখালী বলছে মমতা যাচ্ছে, প্রশ্ন সত্যি কি সন্দেশখালী নন্দীগ্রামের ইতিহাস বহন করবে শেষ বেলায়? এই সব প্রশ্নের উত্তর নেওয়ার চেষ্টা করব আগামী 1 ঘন্টায়, কিন্তু তার আগে দেখাবো এক বিশেষ প্রতিবেদন, তারপর আসছি বিশদ আলোচনায়। দেখুন। লোকসভা ভোটের আগে বাজেট পেশ করল রাজ্য সরকার। বৃহস্পতিবার সকাল থেকেই সেই বাজেট নিয়ে মুখিয়েছিলেন রাজ্যবাসী। বৃহস্পতিবারের বাজেট মমতার মাস্টার স্ট্রোক বলেই মনে করছেন রাজ্যবাসী, কারণ লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বাড়ানোর পাশাপাশি বাড়ানো হয়েছে ডিএ। এছাড়াও একাধিক বিষয়ে অগ্রসর ভূমিকা নিয়েছে রাজ্য সরকার। এক নজরে দেখে নেব আজকের বাজেট। লোকসভা ভোটের আগে ভাতা বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা বেড়ে 500 থেকে 1000 টাকা। জনজাতি মহিলাদের জন্য ভাতা 1000 থেকে বেড়ে 1200। ভোটের মুখে আরও 4% ডিএ ঘোষণা। ডিএতে বরাদ্দ বৃদ্ধি রাজ্য বাজেটে। রাজ্যের সঙ্গে কেন্দ্রের ফারাক 32%। কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া প্রাপ্য 1,18,000 কোটি টাকা। রাজ্যের নিজের তহবিল থেকে 8,300 কোটি টাকা খরচ। ঊনচল্লিশ কোটি কর্মদিবস সৃষ্টি করা সম্ভব হয়েছে। চৌষট্টি লক্ষ জব কার্ড হোল্ডারের কাজের ব্যবস্থা করেছে রাজ্য। বারো 12,078 কিলোমিটার রাস্তার কাজ সম্পন্ন হয়েছে। সিভিক ভিলেজ গ্রিন পুলিশের ভাতা বাড়ল। বাড়ল মিড ডে মিলের রাঁধুনিদের বেতন। রাঁধুনিদের মাইনে 1000 থেকে 1500 টাকা করা হলো। ভোটের মুখে রাজ্য বাজেটে ভাতা বাড়ল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও। 39 কোটি কর্মদিবস সৃষ্টি করা সম্ভব হয়েছে। চা সুন্দরী প্রকল্পে 1,20,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।
বছরে 2 মাসের জন্য মৎস্যজীবীদের মাসে 5,000 টাকা করে ভাতা। নথিভুক্ত মৎস্যজীবীদের জন্য সমুদ্র সাথী ভাতার ব্যবস্থা। $200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পে। বিভিন্ন সরকারি ও সরকার নিয়ন্ত্রিত সংস্থাগুলিতে 5 লক্ষ চাকরির ব্যবস্থা। একশো দিনের প্রকল্পে রাজ্যের পাওনা দিচ্ছে না কেন্দ্র। পুণ্যার্থীদের সুবিধার্থে নির্মাণ করা হবে গঙ্গাসাগর সেতু। গঙ্গাসাগরে আগামী 3 বছরের মধ্যে নির্মাণ করা হবে এই সেতুটি। $1,200 কোটি টাকা ব্যয়ে তৈরি করা হবে গঙ্গাসাগর সেতু। নিউ টাউন রাজারহাটে 60 কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভার। ফ্লাইওভার নির্মাণে বরাদ্দ 50 কোটি টাকা। ছটি ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক করিডর গড়ে তোলা হচ্ছে। পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্যসাথীর আওতায় আনার প্রস্তাব। দ্বাদশের পরিবর্তে এবার একাদশেই ট্যাবের টাকা ঘোষণা। এদিন বাজেট বক্তৃতার সময় বিজেপির তরফে বাধা দেওয়ার অভিযোগ তুলে সরব হয় তৃণমূল। বাজেট পেশের সময় জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন বিরোধী দলের নেতৃত্বরা। বাজেট পড়তে না দিলে সাংবাদিক বৈঠক করতে দেব না, পাল্টা হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রসঙ্গত, ডিএর দাবিতে কলকাতায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীদের একাংশ। তার মধ্যেই বৃহস্পতিবার মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করল রাজ্য সরকার। পাশাপাশি মৎস্যজীবীদের কথা মাথায় রেখে সমুদ্র সাথী প্রকল্পের ঘোষণা করা হয়েছে। নজর দেওয়া হয়েছে সিভিক ভিলেজ গ্রিন পুলিশের দিকেও। লোকসভা ভোট সামনেই, তার মধ্যে রাজ্যের মানুষের কথা মাথায় রেখেই এই বাজেট করা হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। বুঝলেন, আজ গোটা বাজেটে যখন পেশ হচ্ছে তখন সেই বাজেটের প্রত্যেকটি শব্দ খুব মন দিয়ে শোনার চেষ্টা করলাম, বোঝার চেষ্টা করলাম। অনেক বিষয় রয়েছে, একাধিক প্রকল্প জারি হয়েছে। এক কথা বলা যেতে পারে 5 লক্ষ চাকরি ঘোষণা। বাজেটের প্রশংসায় যদিও বা আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা গিয়েছে, সেই বিষয়েও আসবো। আবার সেই সময়তেই একেবারে হট্টগোল বিধানসভায়। আবাস নিয়েও বড় ঘোষণা, পরিযায়ী শ্রমিকরা স্বাস্থ্যসাথীর আওতায়, সিভিক ভলেন্টিয়ারদের জন্য বড় ঘোষণা, এবং মিড ডে মিলের রাঁধুনিদের বেতন বেড়েছে। রাঁধুনিদের কতটা বেতন বেড়েছে? 1000 থেকে 1500 হয়েছে। সমুদ্র সাথী প্রকল্প ঘোষণা, 100 দিনের শ্রমিকদের জন্য ঘোষণা, বিজেপির তার মধ্যে আবার বিক্ষোভ, কর্মশ্রী ঘোষণা, রাজস্ব বেড়েছে, বাড়লো বরাদ্দ, নানাবিধ। তার মধ্যে সবচেয়ে যেটা উল্লেখযোগ্য সেটি হলো 4% ডিএ। একেবারে আলোচনায় আসবো, তার আগে আমরা পরিচয় পর্ব একটু সেরে নেব। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন, অনলাইনে জুড়ে রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় চিরঞ্জীব দত্ত, তৃণমূল নেতা। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় সন্দীপা চক্রবর্তী, কংগ্রেস নেতা। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় মিজানুর রহমান, সিপিআইএম নেতা, এবং আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় সুপ্রিয় ঘোষ, বিজেপি নেতা। আপনাদের চারজনকেই স্বাগত ট্রাইব টিভিতে এক কথায় অঞ্জনে। আমার প্রথম প্রশ্ন একেবারে সন্দীপা ম্যামের কাছে। ম্যাম, বলছি, অনেক তো প্রকল্প হলো, প্রস্তাব হলো, কিন্তু প্রকল্প, প্রস্তাব এবং বাস্তবায়নের মধ্যে কতটা ফারাক বলে আপনি মনে করেন? দেখুন, ফারাকের প্রশ্ন তখনই আসবে যখন কোনো কাজ হবে। এখানে ফারাক নয়, গোটা গল্পটাই শূন্য। শুধুমাত্র গাল ভরা গল্প দিয়ে ওই আমরা মানে গাছের গরু গাছে উঠে গেছে এরকম একটা গল্প গত 10 বছর ধরে চালিয়ে যাচ্ছে বাংলার বুকে তৃণমূল সরকার। এবার ব্যাপারটা হচ্ছে, পরিযায়ী শ্রমিক নিয়ে যখন বলা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্যসাথীর আন্ডারে আনা হবে, আওতায় আনা হবে, রাজ্য এটাই জানে না যে পরিযায়ী শ্রমিক কত বাংলার বুকে।
বাংলা থেকে কত পরিযায়ী শ্রমিক দেশের বিভিন্ন প্রান্তরে আছে সেটা রাজ্য জানেন না। তো যখন জানে না তখন কিভাবে তাদেরকে স্বাস্থ্যসাথীর আন্ডারে আনা হবে? এটা অন্যতম একটা বড় স্ক্যাম হতে চলেছে টাকা আত্মসাৎ করার। এক। ২ নম্বর কথা হচ্ছে যে এই যে ভাতা বাড়ানো হচ্ছে বা রাঁধুনিদের মিড ডে মিল রাঁধুনিদের বেতন বাড়ানো হচ্ছে, আমাদের কথা হচ্ছে এই টাকাগুলো আসছে কোত্থেকে? আমরা তো জানি রাজ্যের মুখে এই মুহূর্তে 6.5 লক্ষ কোটি টাকার ঋণ আমাদের রাজ্যের মাথায়। তো এই আবার কি বাজার থেকে মার্কেট থেকে আবার কি ঋণ তোলা হবে? তার মানে এই ঋণের পরিমাণ বাড়তে বাড়তে দিনের শেষে দেখা যাবে যে আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের করের টাকায় আমাদের পকেট ফাঁকা হয়ে গেছে, আমরা কিছু পাচ্ছি না, সাধারণ মানুষ কিছুই পাচ্ছে না। মানে গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতো একটা মনোভাব তৃণমূল সরকারের। আমাদের কথা হচ্ছে যে এই রাজ্যে এই মুহূর্তে লটারি এবং মদ ছাড়া আর কোনো দিক থেকে রাজ্যের কোন রকম কোনো আয় নেই। প্রত্যেকটা শিল্প ঢুকছে, প্রত্যেকটা মিল ঢুকছে, রাজ্যে নতুন কোনো শিল্প ব্যবস্থা তৈরি হচ্ছে না, কেননা শিল্প পরিকাঠামো নেই। আমাদের রাজ্য শিল্প বান্ধব হয়ে উঠতে পারেনি, যেটা বাংলার মানুষ মনে করেছিলেন। মাননীয় মমতা ব্যানার্জির যে আন্দোলন হয়েছিল সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে, তারপরে রাজ্যের মানুষ মনে করেছিলেন যে না, একটা শিল্প বান্ধব পরিবেশ তৈরি করা যাবে, কিন্তু যায়নি। এই জন্য যায়নি কেননা তোলা শিল্প এখানে মেইন হয়ে দাঁড়িয়েছে, তারপর দুর্নীতি আর চুরি তো আছেই। হ্যাঁ, দুর্নীতি আর চুরি তো আছেই। তো সব দিক থেকে দেখতে গেলে এই কিছুদিন আগে একটা বিজিবিএস হয়ে গেল, এতগুলো বিজিবিএস হলো, 5টা 6টা বিজিবিএস হলো, বলা হলো এত টাকা আমদানি, এত টাকা ইনভেস্ট করা হবে, মৌ স্বাক্ষরিত হয়েছে। মৌ স্বাক্ষরিত হয়ে তো কোনো লাভ নেই। মৌ তো আপনিও স্বাক্ষর করতে পারবো, যে কোনো কিছু করতে পারবো মৌ। কিন্তু আমাদের কথা হচ্ছে গত 10 বছরে আমাদের রাজ্যে শিল্প কতটা এসেছে, সরকারি চাকরির হাল আপনি জানেন, কিভাবে চুরি করেছে, গোটা শিক্ষা দপ্তরটা জেলের পেছনে ভাত খাচ্ছে। এইবার রাজ্যের প্রত্যেকটা চুনোপটি, পাড়ার হনুত, এলি বেলি তেলি থেকে শুরু করে একদম টপ ওয়ান লাইনের আসুন। প্রশ্ন হচ্ছে তার মানে বাস্তবায়ন হবে না, এটাই বলতে চাইছেন তো? কোনো কিছুই বাস্তবায়ন হবে না? বাস্তবায়ন এখন অব্দি তো হয়নি এবং আগে গিয়েও হবে না, কেননা সেটাই বলছি, যে রাজ্যের প্রশাসন আমলা, যে রাজ্যের দলটি যারা চালাচ্ছে তৃণমূল, তারা প্রত্যেকেই যখন দুর্নীতিগ্রস্ত হয়, তোলাবাজি শিল্পটাকে মেইন মুখ্য করে তোলে, তখন সেই রাজ্যের কঙ্কালসার অবস্থা বেরিয়ে পড়ে এবং এই গাল ভরা গল্প দিয়ে আর কতদিন চালাবে জানি না, কিন্তু মানুষ কিন্তু টের পাচ্ছে, মানুষ কিন্তু এখন রুখে দাঁড়াচ্ছে। বেশ, আমি চিরঞ্জীব বাবুর কাছে আসবো। চিরঞ্জীব বাবু, এক কথায় একেবারে সন্দীপন ম্যাম বলছেন যে গঙ্গা জলে গঙ্গা পুজো, শুধু তাই নয়, 6.5 লক্ষ কোটি টাকা ঋণ। কি করে আসছে টাকাগুলো? কি করে এতটা জনমুখী প্রকল্পের কথা আপনারা বলছেন? শুধু তাই নয়, একেবারে রেড রোড থেকে, ধর্ণা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পের ঘোষণা করে দিয়েছিলেন। কি বলেছিলেন? 100 দিনের টাকা যদি না পাওয়া যায় তাহলে রাজ্য সেটা মেটাবে। প্রশ্ন হচ্ছে টাকাটা আসার কনফিডেন্সটা কোথা থেকে পাচ্ছেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কোথা থেকে টাকা আসার কনফিডেন্স পাচ্ছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন। তো আপনিও তো সেখানকারই একজন তৃণমূল সমর্থক, আপনি নিশ্চয়ই জানবেন। আমি বলছি, আপনাকে একটা কথা বলছি শোনেন, যে উনি যে কথাটা বলেন সেই কথাটা উনি করেন। একটু আগে দিদি বললেন যে বাস্তবায়ন হবে না, এই সব ভাওতা। আমি একটা কথা বলি, লক্ষ্মীর ভান্ডার যখন প্রথম বলা হয়েছিল তখন ওই দিদি বা দিদির মতন যারা আছেন তারা বলেছিলেন যে এটা কোনোভাবেই বাস্তবায়ন হবে না, কিন্তু আজকের দিনে আমাদের প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা মহিলারাই, বেশিরভাগ সব মহিলারাই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। তো এইসব কথার আমার কাছে কোনো ভিত্তি নেই। ভিত্তি নেই, কিন্তু মানুষের কাছে তো ভিত্তি রয়েছে। তার কারণ জনসাধারণের ভোটের উপর বেস করে আপনারা এসেছিলেন। শুনে নিন প্লিজ 2011 সালের পর থেকে আপনাদেরকে জনসাধারণ তাদের নিজস্ব মত দিয়ে নিয়ে এসেছিলেন। তাহলে প্রশ্ন হচ্ছে, এখন যদি আপনারা কারো বিরোধীদের কথাকে যদি এতটা পরিমাণে নেগলেক্ট করতে শুরু করেন, তাহলে আপনারা কি মনে করেন আপনারা যা করছেন সব ঠিক? দেখুন, বিরোধীরা তো বলবে, বিরোধীর কথাই যদি ঠিক হতো তাহলে পরে তো গভর্নমেন্টে বিরোধীরাই আসতো। ডেমোক্রেসি মানে কি চিরঞ্জীব বাবু? ডেমোক্রেসি মানে কি চিরঞ্জীব বাবু? ডেমোক্রেসি মানে কি? সবার সমান অধিকার। আপনি তো নিজেই উত্তর দিচ্ছেন। তাহলে বিরোধী দলনেতাদের কথা বা বিরোধী দলের কথাকে আপনারা নেগলেক্ট করছেন কি করে? আঙ্গুল তুলি তাহলে তো সেটা, শোনেন একটা কথা বলি, কারো দিকে যদি আমি কখনো আঙ্গুল তুলি তার মানে তো এটা না যে সে অপরাধী হয়ে গেল।
সেটা বিচার হবে, বিচার ব্যবস্থার মাধ্যমে হবে। সে তো বিচার আমরা একেবারে সবাই বুঝতে পারি। বিচারাধীন বিষয় যেহেতু উঠছে, তাহলে একেবারে সুপ্রিয়বাবুর কাছে আসবো। সুপ্রিয়বাবু, আর কতদিন এনারা বলার সুযোগ পাবে যে বিচারটা হবে, বিচারটা হবে? বিচারটা এখনো হয়নি, এখনো তারা বলতে চাইছে যে তারা এখনো পরিমাণে দোষী নয়, দোষী সাব্যস্ত হয়েছে কিন্তু দোষী নয়। অভিযোগ আসছে কিন্তু অভিযোগের ভিত্তি এখনো কতটা, সেটা নিয়ে হাজারো রকম প্রশ্ন। আর কতদিন সুপ্রিয়বাবু? আপনি প্লিজ আনমিউট করুন। আমি প্রথমেই আপনাদের যারা এই চ্যানেলের দর্শক আছেন সকলকে এবং আমার কো প্যানেলিস্ট যারা আছে সকলকে আমি নমস্কার জানাচ্ছি। দেখুন, সন্দীপদা কিছু কথা বললেন, কংগ্রেসের মুখপাত্র, এবং তৃণমূলের ভাই তিনি কিছু কথা বললেন। আমি শুরুতে যেটা বলতে চাই, দেখুন আপনি যেটা দিয়ে শুরু করতে চাইলেন, যে দোষী সাব্যস্ত বা হচ্ছে অভিযুক্ত, এখনো পর্যন্ত সেটা দোষী হয়নি, দোষী সাব্যস্ত নয়, তারা অভিযুক্ত। এই মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী দলনেত্রী থাকার সময় 2001 সালে কেন্দ্রের যখন মন্ত্রী ছিলেন, আপনাদের মনে থাকবে, আপনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সাথে নিশ্চিতভাবে জড়িয়ে রয়েছেন, কফিন কেলেঙ্কারির নাম করে স্টিং অপারেশনে তখন একটু অভিযোগ ওঠে, তখন এনডিএ সরকার চলছিল, আপনাদের মনে থাকবে। তখন এই মমতা বন্দ্যোপাধ্যায় আসবো সুপ্রিয়বাবু, একেবারে আরাবুল ইসলামকে গ্রেপ্তার করলো পুলিশ। এই সময় সবচেয়ে বড় খবরের দিকে নজর, ট্রাইব টিভির ভাঙড়ে গ্রেপ্তার আরাবুল ইসলাম। একেবারে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, কাশীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে আরাবুলকে। আরাবুলের বিরুদ্ধে মূলত তোলাবাজির অভিযোগ। কাশীপুর থেকে গ্রেপ্তার আরাবুল ইসলামকে গ্রেপ্তার করলো পুলিশ। ভাঙড়ে গ্রেপ্তার আরাবুল ইসলাম, কাশীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে, মূলত তোলাবাজির অভিযোগ। এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রতিনিধি জুড়ে রয়েছেন ফোন কলে গোপাল শীল, গোপালের থেকে জানার চেষ্টা করবো। গোপাল, আরাবুলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, আর কি কি অভিযোগ আসতে চলেছে? দেখো অঞ্জন, তোমাকে বলি এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং, একদম ভাঙড়ের বেতন পত্রা শাসক দলের একদম মহারাজ বলতে পারো তুমি, আরাবুল ইসলামকে ইতিমধ্যে ভাঙড় কাশীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে লালবাজারে। তোমাকে জানিয়ে রাখি, পঞ্চায়েতের সময় ওই আরাবুল ইসলামের নামে একাধিক কেস করা হয়েছিল, বিভিন্ন জায়গায় অশান্তি, বোমাবাজি করা, বিভিন্ন ধরনের। সব থেকে বড় কথা, এখন যে বিষয়ে গ্রেপ্তার করা হয়েছে তোলাবাজির অভিযোগ তোলা হয়েছে। শুধু তোলাবাজি নয়, তোলাবাজি ছাড়াও একাধিক জায়গায় অশান্তি করার অভিযোগ তোলা হয়েছে আরাবুল ইসলামের। তোমাকে বলি, এই আরাবুল ইসলাম যখন কাশীপুর এলাকায় যখন নিজের সাঙ্গ পাঙ্গ নিয়ে যখন বসেছিলেন, হঠাৎ করে দেখা যায় সেখানে পুলিশ আসে এবং তাকে ডেকে নিয়ে যায়, পরবর্তীকালে বলে আপনি অ্যারেস্ট। তার পুলিশের সঙ্গেও তিনি সেই সময় মুখ লাগিয়েছিলেন, কথা বলার চেষ্টা করেছিলেন, কিন্তু কারোর কোনো কথা বলতে না দিয়ে গাড়িতে তুলে সোজাসুজি তাকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যে। তোমাকে বলি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙড়কে নিজের আয়ত্তে, ভাঙড়কে অশান্তি মুক্ত করার জন্য কিন্তু তিনি কলকাতা পুলিশের আন্ডারে নিয়ে গেছেন। আর কলকাতা পুলিশের আন্ডারে নিয়ে যাওয়ার পরে একদম মাস্টার স্ট্রোক বড় কাজ হলো, তুমি বলতে পারো শাসক দলেরই বেতন বক্সা আরাবুল ইসলাম ইতিমধ্যে গ্রেপ্তার হলো। তবে গ্রেপ্তারের পরে আরো কি উঠে আসবে আমরা সেদিকে নজর রাখছি। প্রশ্নটা হচ্ছে গোপাল, একেবারে লোকসভা নির্বাচনের আগে তৃণমূল নিজেকে স্বচ্ছ করবার জন্যই কি এই প্রক্রিয়া? একেবারে আরাবুল ইসলামের দিকে এই তোলাবাজির অভিযোগের উপর একেবারে অ্যাকশন ফর্মে পুলিশকে দেখা যাচ্ছে, কার্যত সেটা তো দেখা যায় না গোপাল। দেখো, তোমাকে যেটা বলি, একদম তুমি বলতে পারো ভাঙড় নিয়ে যেভাবে শাসক দল ব্যাক ফুটে চলে গেছে, সেই ভাঙড় থেকে আরাবুল ইসলাম গ্রেপ্তার হয়েছে, এটা মনে করা হচ্ছে যদি নবান্নের বা কারণ না যদি মদত থাকতো কোনোদিন আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা সম্ভব নয়। আর বিশেষ করে কাশীপুর থানার পুলিশ আরাবুলকে গ্রেপ্তার করবে সেটা কিন্তু বিরোধীরা মেনে নিতে চাইছে না। তবে এটা কিন্তু তুমি বলতে পারো 2024 লোকসভা নির্বাচনের আগে শাসক দলের এটা একদম ফোরফ্রন্টে আসার একটা বড় সুযোগ বা আসার চেষ্টা করছে বলে মনে করছে বিরোধীরা। অঞ্জন, একেবারে নজর রাখো গোপাল, এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে নজর ছিল আমাদের ট্রাইব টিভির। আরাবুল ইসলামকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ, তার বিরুদ্ধে মূলত তোলাবাজির অভিযোগ। আমরা আবারও আলোচনায় ফিরবো, প্রশ্ন রাখবো একেবারে চিরঞ্জীব বাবুর কাছে। চিরঞ্জীব বাবু, এবার কি বলবেন? একের পর এক গ্রেপ্তার হচ্ছেন, এবার তো নিশ্চয়ই আপনি বলবেন না যে না ইনি কোনো ভুল করেননি বা অন্যায় করেননি, গ্রেপ্তার হয়েছে। আমার কথা হচ্ছে যে যদি কেউ ভুল করে বা অন্যায় করে তাহলে অবশ্যই আমাদের মুখ্যমন্ত্রী তার ব্যবস্থা করবেন, পানিশমেন্টের ব্যবস্থা করবেন, আর সেটা আপনাদের চোখের সামনে। যদি ভুল করে থাকেন, শেখ শাহজাহান কোনো অন্যায় ভুল করেছেন জন্য ওনাকে ধরেছেন, শেখ শাহজাহান কোনো অন্যায় করেন, যদি অন্যায় যদি অন্যায় করে থাকেন তাহলে ওনাকে অ্যারেস্ট করা হবে। এখনো অ্যারেস্ট করা হচ্ছে। আজকে সন্দেশকারী কার্যত যে ধুন্ধুমার পরিস্থিতি, সেটা একবার আপনাকে দেখাই। চিরঞ্জীব বাবু প্লিজ একবার দেখাই, ছবিটা দেখাই, তারপর আসছি। দেখাবো সন্দেশকারীর ছবি দেখাবো, দেখুন
কার্যত সন্দেশখালী আজ একেবারে বিপর্যস্ত অবস্থায় ছিল। শুধু তাই নয়, একেবারে এই যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি ট্রাইব টিভির পর্দা এক্সক্লুসিভ সেই ছবি, যেখানে একেবারে দেখা যাচ্ছে কার্যত হাতাহাতির মতো পরিস্থিতি। একাধারে যখন পুলিশ আধিকারিক, অন্যদিকে মহিলা বাহিনী নেতৃত্ব দিচ্ছে মহিলা বাহিনী। একেবারে যখন আপনারা তৃণমূল কংগ্রেস একেবারে পঞ্চায়েত ভোটের সময়তে আপনারা নির্বাচনী প্রচার করেছিলেন বাংলা নিজের মেয়েকে চায়, আজ সেই মহিলারাই দেখুন একেবারে কার্যত বাঁশ এবং ঝাঁটা নিয়ে পুলিশের সামনে, পুলিশের সাথে একেবারে ধস্তাধস্তি কাণ্ড, হাতাহাতির কাণ্ড পর্যায়ে পৌঁছে গিয়েছে। তারা কি বলছেন জানেন? সন্দেশখালীতে শান্তি চাই, সন্দেশখালীতে কার্যত তারা শান্তি চাইছে। শুধু তাই না, আপনি যাকে বলছেন যে শেখ শাহজাহানের নাম নেওয়া হচ্ছিল, আপনি বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো দোষ করে থাকে কেউ তাহলে শাস্তি দেবে, তাহলে এখনও তারা শাস্তি পাচ্ছে না। শেখ শাহজাহান এখনও শাস্তি পায়নি। কি বলেছেন জানেন? পুলিশ কর্মী কি বলেছে, পুলিশ আধিকারিক কি বলেছে, সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। প্রশ্ন হচ্ছে, পুলিশ আধিকারিক এখন এতটা পরিমাণে তৎপর, অ্যাকশন মুডে রয়েছে, এতদিন ধরে কোথায় ছিল? একেবারে অবৈধভাবে জমি দখল 2011 সালে বিরাট ম্যান্ডেট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, আজ কোথায় গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়? উত্তর জানার চেষ্টা করবো। চিরঞ্জীব বাবু কি বলবেন? চিরঞ্জীব বাবু উত্তর নেবো আপনার থেকে। অবৈধভাবে জমি দখলকে ঘিরে 2011 সালে এই মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারও মুখ্যমন্ত্রী, আমারও মুখ্যমন্ত্রী, এই প্যানেলে থাকা প্রত্যেকের মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী ম্যান্ডেট নিয়ে এসেছিলেন। প্রশ্ন হচ্ছে, এতদিন ধরে তাহলে পুলিশ মন্ত্রী থাকাকালীন অবস্থাতে এই শেখ শাহজাহান কি করে দিনের পর দিন এই অবৈধ কাজগুলো করে গেল? চিরঞ্জীব বাবু দেখেন, অবৈধ কাজ যে করেছে সেটা তো প্রমাণিত না। আমি কি আশ্চর্য, ওখানকার সব মহিলারা বলছে। না না না, আমি বলছি একটা কথা বলছি। দেখেন, সুযোগ পিছন থেকে উস্কানি দিয়ে, শোনেন, পিছন থেকে উস্কানি দিয়ে বিজেপির কিছু লোক যদি মনে করে যে এভাবে সবাইকে খেপিয়ে দিয়ে, আমি দেখছিলাম একটা ভিডিও, সেখানে একটা ভিডিও দেখছিলাম, সেখানে বলছে যে আপনি কিসের আন্দোলন করতে এসেছেন। একজন বলছে যে আমার জমির আন্দোলন করতে এসেছি, একজন বলছে 100 দিনের টাকার আন্দোলন করতে এসেছি। অ্যাকচুয়ালি যেগুলো সব বুঝিয়ে নিয়ে এসে আমি টিভি চ্যানেলে দেখেছি। চ্যানেলে দেখেছেন যে এই যারা মহিলারা আজ একেবারে বাঁশ হাতে, ঝাঁটা হাতে এসছে, তারাই কথাগুলো বলছিল। আপনাকে এই ছবিও দেখাবো, তারাই বলছে শেখ শাহজাহান থেকে শুরু করে উত্তম সরকার প্রত্যেকের নাম নেওয়া হয়েছে। তারা বলছে এক প্রকার যা ভাষায় আসবার মতো না, সেরকমও ছবি আপনাদের সামনে তুলে ধরবো। আসবো আপনার কাছে, কিন্তু তার আগে একেবারে সুপ্রিয়বাবুর কাছে আসবো। সুপ্রিয়বাবু, আপনি হাত তুলছিলেন, বলুন। আমাকে একটু বলবার সুযোগ দাও। দেখো, এই যে বিভিন্ন প্রশ্ন উঠছে, তো বিভিন্ন প্রশ্ন উঠছে। এই যে শাহজাহানের কথা উঠছে, এই যে আরাবুলের কথা উঠলো, একদম ব্রেকিং নিউজ আপনারা দেখালেন। নিশ্চিতভাবে আপনাদের মনে থাকবে এই আরাবুল এর আগেও অ্যারেস্ট হয়েছিল। এই আরাবুল বহু ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসের হচ্ছে যারা তৃণমূল কংগ্রেসটা শৃঙ্খলা রক্ষা কমিটি যারা করেছিলেন, তারা এই আরাবুলকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছিল। 6 বছর অতিক্রান্ত হতে না হতেই আরাবুলকে আবার ফিরিয়ে আনা হয়। আপনাদের মনে থাকবে 1, 2, এগুলো পুরোটাই হচ্ছে আই ওয়াশ, যেটা আপনি শুরু করলেন না। এই যে বাজেটটা, যেহেতু আমি শুরু করেছিলাম, যে বাজেটটা যদি ভালো করে লক্ষ্য করেন, আপনাদের প্রতিবেদনে আছে, বাজেটটা অধিকাংশ প্রায় 100% কাছাকাছি, 90% কাছাকাছি বাজেটটাই হচ্ছে ভাতা ভিত্তিক বাজেট। এখানে শিল্পের কোনো দিশা নেই, কোনো বড় শিল্প থেকে মাঝারি ছোট শিল্পের কোনো গল্প নেই। কেন নেই জানেন? তার সাথে রিলেটেড করে দিই, এই যে শাহজাহানের কথা উঠছে, এই শাহজাহানের মতো জমি মাফিয়ারা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সাথে জড়িত থেকে, এবং তার আগে কি করেছে সেটা এখন বিবেচ্য বিষয় নয়। এখন তৃণমূল কংগ্রেসের সাথে জড়িত থেকে এই ধরনের শাহজাহানের মতো ক্রিমিনালরা তারা জমিগুলোকে আত্মসাৎ করে রেখেছে। কোন ইন্ডাস্ট্রিয়ালিস্ট আপনি বলুন তো এখানে জমি নিতে আসবেন? শিল্প বান্ধব হতে হবে তো সরকারকে। 7-7খানা বড় বড় বা 8খানা বড় বড় শিল্প সম্মেলন দেখলাম আমরা, যেটা সঞ্চিতা বলার সময় বললো। একটা শিল্পকেও মমতা বন্দ্যোপাধ্যায় ফিতে কাটতে আমরা কোনোদিন দেখেছি? আমরা বন্ধ করতে দেখেছি, আমরা সিঙ্গুরে হচ্ছে সর্ষের চাষ করতে দেখেছি। কি আশ্চর্য, কি আশ্চর্য সুপ্রিয়বাবু সদর্থক ভূমিকা পালন করেছেন। একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূল নেতৃত্বরা বলছেন যে শিল্পের দিক থেকে তারা সবসময় চেয়েছে শিল্প হোক। শিল্প দিক থেকে হলে তো হবে না। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, শিল্প দিক থেকে হলে শুধু মুখে বলে দিলাম, যেটা সকলেই এখানে প্যানেলিস্ট আমার সাথে একমত হবেন, যে ঘোষণা আর বাস্তবায়নের মধ্যে তো সাময়িক একটা ফারাক আছে। আমি তো যখন খুশি ঘোষণা করে দিতে পারি, যেমন ইউনিভার্সিটি নিয়ে আমাদের এখানে এক্স্যাক্টলি, যে এখানে ইউনিভার্সিটির নামে বহু ইউনিভার্সিটি তৈরি করা হয়েছে, সেখানে না ক্লাসরুম আছে, সেখানে না ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে, সেখানে না টিচার্স আছে, না কোনো স্টাফ আছে। বলে দিলাম ইউনিভার্সিটি হয়ে গেল, ভিটে কেটে দিলাম। এটা কোনো একটা রাজ্য সরকারের কাজ নয়। আমি জাস্ট 10 সেকেন্ড আর সময় নেবো, আপনাকে 2-3 তথ্য দিই। একটা হচ্ছে যে এখানে বলছে না, যে ভাই বললেন, তৃণমূলের ভাই বললেন
যে হচ্ছে লক্ষ্মীর ভান্ডার নিয়ে খুব উনি বাহবা করাতে চাইলেন। আমি একটা কথা বলি, আচ্ছা এসসি এসসি মহিলাদের কি ওনারা লক্ষ্মী মনে করেন না? কেন এই প্রশ্নটা? আজ থেকে ঠিক 5-7 বছর আগেকার যে বাইট যদি আপনাদের আর্কাইভে থাকে দেখবেন, উনি বলেছিলেন আমি এসসি এসসি ওবিসি প্রত্যেককেই সমান অধিকারে বিশ্বাস করি এবং তাদেরকে লক্ষ্মীর ভান্ডার হিসাবে একই হচ্ছে পরিমাণের টাকা যেটা আমরা ভাতা হিসাবে দেবো তাদেরকে দেবো। আজকে কি দেখা যাচ্ছে, এসসি এসসি দের জন্য তিনি 200 টাকা বরাদ্দ করলেন, বাড়ালেন, ঠিক আছে। প্রত্যেকটা প্রকল্প যেগুলো তিনি আজকে হচ্ছে তিনি অ্যানাউন্সমেন্ট করলেন আজকে হচ্ছে বিধানসভা থেকে, প্রত্যেকটার মধ্যে লুকিয়ে আছে তার রাজনৈতিক অভিসন্ধি, যেটা আগামী লোকসভাকে কেন্দ্র করে। এবং আমি শেষ এটাই বলতে চাই, আরাবুল ইসলামকে যে অ্যারেস্ট করেছে যে থানা, সেই থানার বিরোধীরা ঠিকই মনে করছেন যে ওই থানার পক্ষে আরাবুল ইসলামের জি হুজুরি করা সম্ভব, তাকে অ্যারেস্ট করা সম্ভব নয়। এর পেছনে কি অভিসন্ধি আছে আরো 2-4 দিন গেলে আপনারা বুঝতে পারবেন। বেশ, আমি সন্ধ্যা ম্যামের কাছে আসবো, তার আগে বিজয়বাবুর কাছে আসবো। কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, একসময় বুদ্ধদেববাবু বলতেন। আজ এই শিল্প নিয়ে যখন কথা উঠছে তখন মমতা বন্দ্যোপাধ্যায়রা শিল্প নিয়ে কিছু করতে পারছেন না, বলছেন একেবারে সুপ্রিয়বাবু। কি বলবেন মিজানুরবাবু? দেখুন, আমরা বামফ্রন্ট সরকার শিল্প নিয়ে যে উদ্যোগ শুরু করেছিলাম, সেই উদ্যোগের মাঝে আপনারা দেখেছেন যে আমাদের সরকার বিদায় নিয়েছে, কিন্তু শিল্পকে ফুলে ফাঁপিয়ে ওঠার প্রতিশ্রুতি নিয়ে মমতা ব্যানার্জি টেকনিক্যাল কিছু সমস্যা রয়েছে, আমি একেবারে সন্ধ্যা ম্যামের কাছে আসবো। সন্ধ্যা ম্যাম, প্রশ্ন উঠছে এই বাজেট বা এই সন্দেশখালী সব মিলিয়ে একেবারে 24 লোকসভা নির্বাচনের আগে কি প্যান্ডেমোনিয়াম তৈরি হচ্ছে নাকি কোনো পারসেপশন তৈরি হচ্ছে? না, প্রথমত আমি বলবো তৃণমূলের আমার যিনি ভাই আছেন তিনি বললেন যে এই মহিলারা যারা লাঠি এবং ঝাঁটা নিয়ে আন্দোলনটা করছে সেখানে জমি মাফিয়াদের বিরুদ্ধে এবং শেখ শাহজাহানের যা তোলাবাজি আছে, জমি কেলেঙ্কারি আছে, সেগুলোর বিরুদ্ধে তাদের জমি তারা ফেরত পেতে চাইছেন, ও যে পেছন থেকে কেউ লেলিয়ে দিচ্ছে এইটা বলে তিনি মমতা ব্যানার্জির যে আন্দোলন জমি নিয়ে সেটাকে অপমান করলেন। এই জন্য অপমান করলেন কেননা তাহলে আমরাও ধরে নিচ্ছি সেই সময় টাটা ঠিক ছিল আর মমতা ব্যানার্জিকে পেছন থেকে কেউ লেলিয়ে দিয়েছিল এটা করার জন্য। আমি উত্তর নেব একেবারে চিরঞ্জীব বাবুর থেকে। চিরঞ্জীব বাবু কি বলবেন? প্রশ্ন হচ্ছে সত্যি তো সুযোগ দেবো সুপ্রিয় বাবু, আপনাকেও সুযোগ দেবো, তার আগে প্রশ্নটা করে দেবো। আমি চিরঞ্জীব ভাইয়ের কাছেই প্রশ্নটা করছি, তাহলে কি নন্দীগ্রামে যে আন্দোলনটা মমতা দেবী বারবার করেছেন এবং বড় আন্দোলন করেছেন নিশ্চিতভাবে এটা বাস্তব, তাহলে কি নন্দীগ্রামে মাওবাদীদেরও ইন্ধন ছিল? মাওবাদীরা কি লেলিয়ে দিয়েছিলেন? এই প্রশ্নের উত্তরটা চাইছি না। আমি প্রশ্নের উত্তর নেবো, আমি চিরঞ্জীব বাবু আপনার কাছে আসবো, কিন্তু তার আগে সুপ্রিয় বাবুর কাছেও প্রশ্নটা রাখবো। আপনি মাওবাদীর কথা বলছেন, বেশ মানছি, কিন্তু সেই নন্দীগ্রাম আন্দোলনের সময় এই তৃণমূল সরকারের পাশেই কিন্তু একেবারে আপনাদেরই এক হাই প্রোফাইল নেতাও পাশে ছিলেন। হ্যাঁ, প্রশ্নটা সেখানে তো থাকে, এটা মাথায় রাখতে হবে। বেশ আমি উত্তর নেবো চিরঞ্জীব বাবু থেকে উত্তর নেবো। চিরঞ্জীব বাবু বলুন। দেখেন, আগে যে আন্দোলনটা হয়েছিল সেটা একটা আলাদা কারণে হয়েছিল, আর এবার যে আন্দোলনটা হচ্ছে সেটা আলাদা কারণে হচ্ছে। দুটো কারণটা সম্পূর্ণ আলাদা। তখন প্লিজ ইন্টারাপ্ট করুন, আমি উত্তর নেবো, আমি সবাইকে সুযোগ দেবো, প্লিজ আমি উত্তর নেবো। গভর্নমেন্ট সাধারণ মানুষের জমি নিয়ে শিল্প করার চেষ্টা করছিল, হ্যাঁ, কিন্তু সেটাতে সাধারণ মানুষের যে জমি, যেখানে মানুষ চাষবাস করতো, সেই চাষবাসের জমি নিয়ে নেওয়ার জন্য এটা আন্দোলনটা হয়েছিল। আর বর্তমানে যে আন্দোলনটা, সেই আন্দোলনটা জমি যে নিয়ে নিয়েছে তার কোনো প্রমাণ নেই, প্রমাণ তো কেউ দিতে পারছে না, শুধু মুখে বলছে জমি নিয়ে নিয়েছে। দাঁড়ান আমি বলি, আপনি তো একটু আগে একটা কথা বললেন, বললেন যে এসসি এসটিরা তাহলে টাকা পায়নি। আমি বলছি যখন এসটি এসটিরা 1000 টাকা করে পেতো আর লক্ষ্মীর ভান্ডারে, আর না আমি বলছি আর অন্যরা পেতো 500 টাকা করে, ঠিক আছে। সেটা এখন এসসি এসটিদের আরো বাড়ানো হলো। তো আপনি হয়তো সেটা জানতেন না যে এসটি এসটিরা পেতো কি পেতো না, সেটা আমি জানালাম আপনাকে। আপনি প্রশ্নটাই শোনেননি, আমি সেটা বলিনি। যাই হোক, আমি পরে বলে দিচ্ছি আমি টাকা পাইনি। আমি সবার কথাই শুনবো, সবার কাছে আসবো। তার আগে মমতা ব্যানার্জি আজ কতটা বিস্ফোরক ছিলেন একেবারে বিধানসভার ভেতরে, সেই ছবি দেখাবো, দেখুন। শুধুমাত্র আন্দোলনকারীরাই রয়েছেন, বিক্ষোভকারীরাই রয়েছেন। পুলিশ এই মুহূর্তে প্ল্যান বি তৈরি করছে।
পুলিশের শীর্ষ কর্তারা থানার মধ্যে বৈঠক করছেন। এবার আসি গোটা বাজেট পেশ হওয়ার পর যদি বিরোধী দলের কোনো বক্তব্য থাকে, তাদের স্বাধীনতা আছে, তারা সেটা নিয়ে বলতে পারে, মতামত ব্যক্ত করতে পারে, আলোচনা করতে পারে, কিন্তু এটা বিজেপি পার্টি অফিস নয় যে বিজেপি রাজনীতি এখানে চলে। মানুষের জানবার অধিকার আছে, আমরা কি কাজ করছি, মানুষের জানবার অধিকার আছে, অর্থনৈতিক পরিস্থিতি কি আছে, আমরা ধিক্কার জানাই এই রাজনীতি, নোংরা রাজনীতি, ধিক্কার জানাই, ধিক্কার জানাই, ধিক্কার জানাই। এরা রাজ্য বিরোধী, এরা অ্যান্টি বেঙ্গলি, এরা অ্যান্টি বাংলা, এরা অ্যান্টি বাংলা, এরা অ্যান্টি বাংলা, এরা বাংলার ভালো চায় না, এরা বাংলার ভালো চায় না, এরা বাংলার ভালো চায় না। লজ্জা করে না? একটা বাজেট পড়তে দিতে চান না? কি কথা বলবেন? বক্তৃতা বলবেন? এটা বিজেপি পার্টি অফিস নয়, এটা অ্যাসেম্বলি, এটা অ্যাসেম্বলি। ঠিক আছে, আপনারা বসুন, প্লিজ বসুন। স্যার, 63 মেম্বার 147 জন এমপিকে সাসপেন্ড করেছিল পার্লামেন্ট। আমার অত্যন্ত সাব প্রশ্ন, স্পেসিফিক প্রশ্ন। আমার প্রশ্ন একেবারে সুপ্রিয় বাবুর কাছে। সুপ্রিয় বাবু, যেখানে একেবারে একজন 69 বছর বয়সী একজন মানুষ, তিনি একেবারে এতটা উত্তেজিত হয়ে পড়ছেন, একেবারে 2011 সালে এই রণমূর্তি ধারণ করেছিলেন এবং সেই সময়তে 2011 সালে একেবারে মানুষ তাকে মেজরিটি দিয়ে ভোটও এনেছিলেন। প্রশ্ন উঠছে, এইভাবে ক্রমাগত রাজ্যের রাজনীতি কি নিম্নমুখী হতেই থাকবে সুপ্রিয়বাবু? কখনো চোর স্লোগান দেওয়া হচ্ছে, কখনো বিধানসভার ভেতরে আপনারা বাজেট পেশ করতে দিচ্ছেন না, তখন সেখানে বিভিন্ন রকম বিরোধী দলেরা বিভিন্ন রকম কথা বলছেন। প্রশ্ন উঠছে, এটাই কি রাজ্যের রাজনীতির নতুন কোনো আঙিনা তৈরি হয়েছে, পরিকাঠামো তৈরি হয়েছে? কি বলবেন? কার কাছ থেকে শিক্ষা নেব? যিনি আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে বড় বড় ভাষণ দিচ্ছেন যে বিজেপির পার্টি অফিস না, স্লোগান শাউটিং করা যাবে না, বাজেটটা পেশ করতে দিন, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2007 সালে ওই বিধানসভাটাই ভাঙচুর হয়েছিল। সেটা কি ওনার মনে আছে? আমরা তো স্লোগান শাউটিং করেছি, বিরোধিতা করছি, সিপিআইএম এর, আমার দল নয়। না প্রশ্ন, না সুপ্রিয় বাবু প্লিজ, সুপ্রিয় বাবু প্লিজ, সুপ্রিয় বাবু আবেগপ্রবণ হবেন না। সুপ্রিয় বাবু, আমার প্রশ্নটা অত্যন্ত স্পেসিফিক, প্লিজ সুপ্রিয় বাবু প্লিজ শুনে নিন, কোশ্চেনটা শুনে নিন। আমার প্রশ্নটা একটু শুনে নিন সুপ্রিয় বাবু। প্রশ্নটা হচ্ছে যে, সব বুঝছি, আপনারা বলার চেষ্টা করছেন 2007 সালের উদাহরণ টানছেন, মেনে নিচ্ছি। প্রশ্নটা হচ্ছে, ক্রমাগত নিম্নমুখী রাজনীতি হচ্ছে, রাজ্যের রাজনীতি ক্রমাগত নিম্নমুখী, সেটা তো মানছেন। চোর স্লোগান বা রাজ্যের রাজনীতিতে বাজেট পেশের সময় এইভাবে ইন্টারোগেশন করা বা কোনো রকম বারবার ইন্টারফেয়ার করছেন আপনারা, এটা কি সত্যিই রাজনীতির নতুন কোনো পরিকাঠামো তৈরি হচ্ছে? মানুষের কাছে কি ভালো মেসেজ যাচ্ছে? ভারতীয় জনতা পার্টিকে এ রাজ্যের মানুষ 2,28,00,000 মানুষ ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করবার জন্যই পাঠিয়েছেন ওই বিধানসভায়, এবং চোর স্লোগান যেটা শুনছেন সেটা ওনার দলের জন্য হচ্ছে, ভারতীয় জনতা পার্টির জন্য হচ্ছে না। পার্থ চট্টোপাধ্যায় কার দলের? ভারতীয় জনতা পার্টি। পার্থ চট্টোপাধ্যায়ের যে বান্ধবী, যার খাটের, যার ওই ফ্ল্যাট থেকে 50 কোটি টাকা পাওয়া গেছিল, সে কার? একাধিক নেতৃত্ব, তেজস্ব মন্ডল থেকে শুরু করে, জ্যোতিপ্রিয় মন্দির থেকে শুরু করে, আজকে শেখ শাহজাহানের টপিক আপনারা রেখেছেন প্যানেলে। শেখ শাহজাহান কোন অভিযোগে অভিযুক্ত? রেশন দুর্নীতির সাথে। এগুলো তো তৃণমূল কংগ্রেসের তার নিজের প্রোডাক্ট। না শুধুমাত্র এই ক্ষেত্রে শেখ শাহজাহানের কথা যদি আপনি তোলেন, সুপ্রিয়বাবু শেখ শাহজাহানের কথা যদি তোলেন, তাহলে আমি একেবারে মিজানুর বাবুর কাছেও যাব। মিজানুর বাবু, এই শেখ শাহজাহান কিন্তু আপনাদেরও কর্মী ছিল, সেটা কি আপনি অস্বীকার করতে পারেন? আপনারা কি এটা মেনে নেবেন যে আপনাদের থেকে প্রোডাক্ট বেরিয়ে তৃণমূল কংগ্রেসে এসছে এবং এরকম দহরম মহরম সৃষ্টি করছে সন্দেশখালীতে? দেখুন, তৃণমূল কংগ্রেস তো নিজেকে সততার প্রতীক বলে উল্লেখ করেন, তাহলে তারা তৃণমূল কংগ্রেস তাদেরকে দলে এনেছেন কেন? এখন তো তৃণমূল কংগ্রেস বাম আমলে যারা ছিচকে চোর ছিল ছোটখাটো, তাদেরকে ফুলে ফাঁপে ওঠার দায়িত্ব তো তৃণমূল কংগ্রেস নিয়েছেন। তার রূপ তো আমরা দেখতে পাচ্ছি, শেখ শাহজাহান থেকে শুরু করে রাজ্যে, শুধু শেখ শাহজাহান নয়, এরকম শেখ শাহজাহান গোটা রাজ্যে হাজার হাজার বেরোবে। আমরা যদি সঠিকভাবে দেখি, ইডি সিবিআই যদি সঠিকভাবে তদন্ত করে, এরকম শেখ শাহজাহান গোটা রাজ্যে হাজার হাজার বেরোবে। মানে তার মানে আপনারা মেনে নিচ্ছেন যে আপনাদের সরকারের সময়তে, শুনে নিন মিজানুরবাবু, তার মানে আপনি এটা মেনে নিচ্ছেন যে আপনাদের সরকারের, না প্লিজ, আপনাদের সরকারের সময়তে তার মানে এরকম অনেক তৈরি করে রেখেছেন আপনারা? না, একদম নয়। একটা সরকার না হলে আপনি কথাটা বললেন কি করে? দুই একজন ব্যবসায়ী সেই ফায়দা নিতে পারে, তার জন্য আমাদের সরকারের সময় অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু তাদের ফুলিয়ে ফাঁপিয়ে ওঠার দায়িত্ব কে নিয়েছেন? তৃণমূল কংগ্রেস।
তৃণমূল আচ্ছা। কংগ্রেস মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল 2011 ক্ষমতা আসার আগে যে আমরা সমস্ত দুর্নীতিকে উকড়ে ফেলবো। তারা দুর্নীতিকে জল ঢেলে সার দিয়ে চারা গাছ থেকে বৃক্ষে পরিণত করার দায়িত্ব তৃণমূল কংগ্রেস নিয়েছে। যারা চারা গাছ ছিল বামফ্রন্ট আমলে, যারা ছোট চারা গাছ ছিল, যারা দুর্নীতি হয়তো কোনো এক সময় চেষ্টা করে সরকারের ফাঁকফোকর দিয়ে দুর্নীতি করার সুযোগ পেতেন, তারা বৃক্ষে পরিণত হলো কার নেতৃত্বে? মমতা ব্যানার্জির নেতৃত্বে, তৃণমূল বেশ, কংগ্রেসের বেশ, নেতৃত্বে তারা বৃক্ষে বেশ পরিণত বেশ হলো। বেশ বেশ চিরঞ্জিত বাবু কাছ থেকে উত্তর নেব। চিরঞ্জিত বাবু কি বলবেন, কি বলবেন? আপনারা কি তৈরি করছেন, প্রোডাক্ট তৈরি করছেন? চিরঞ্জিত বাবু, আমি 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 সন্দীপা ম্যামের কাছে আসবো। সন্দীপা ম্যাম, আপনিও কি এটা মেনে নেবেন যে তৃণমূল কংগ্রেস সত্যি সত্যি এইরকম দুষ্কৃতিপরায়ণ ব্যক্তিদের প্রোডাক্ট লঞ্চ করছেন, নতুন নতুন প্রোডাক্ট বেরোচ্ছে বাংলায়, আর এরকমভাবে নতুন নতুন সন্দেশখালী তৈরি হতেই থাকবে? যে দলটার আপাত মস্তক দুর্নীতি, তোলাবাজি, গুন্ডামি, মাননীয়া তো নিজেই বলেছেন আমি গুন্ডা কন্ট্রোল করি। তো যে ভদ্রমহিলা, যে মুখ্যমন্ত্রী গুন্ডা না, উনি তো কন্ট্রোল করবেন, উনি তো পুলিশ মন্ত্রী, কন্ট্রোল তো করবেই। আরে শুনে নিন, হ্যাঁ উনি পুলিশ মন্ত্রী, তো সেই জন্যই তো বললাম এই আমলা থেকে শুরু করে পুলিশ, তারপরে ভিডিও, তাদের ঘাড়ে অত মাথা নেই যে গুন্ডাদেরকে কন্ট্রোল করছে, যে গুন্ডাদেরকে উনি কন্ট্রোল করছেন সেই গুন্ডাগুলোকে পুলিশ ধরবে, ঘাড়ে অত মাথা নেই। দেখুন এবার আরাবুলকে কেন ধরেছে, সেটা কোন স্ক্রিপ্টে, কোন নাটকের আন্ডারে ধরেছে সেটা ওনারাই জানেন, আমরা জানি না। কিন্তু এইটা ঠিক, এটা আমরা অনেক দিন ধরে বলে আসলাম এবং মাননীয়া নিজেও জানেন, নিজে বলেছেন জীবনতলা সভায় দাঁড়িয়ে যে আরাবুল এরা বোমা বাঁধে। তো যখন দেখা গেছে যে এরা বোমা বাঁধে, এত এত মানে শওকত মোল্লার মতো এরকম অনেকগুলো পিস আছে তৃণমূলে, আরাবুলের মতো অনেকগুলো পিস আছে, তো তাদেরকে ধরতে এত দেরি কেন করলো? তার মানে এটাও কিন্তু একটা স্ক্রিপ্টেড কিছু একটা হতে চলেছে। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে দেখুন আমার তৃণমূলের ভাই এখানে অনেক কথা বললেন যে তাদের আমলে গুন্ডাদেরকে, মানে যে দুর্নীতি আছে সেগুলোকে আশ্রয় প্রশ্রয় দেওয়া হচ্ছে না। কিন্তু আমরা জানতে চাইছি, এবং বিধানসভাতে আজকে যা হলো সেটা নিয়ে দেখুন, হ্যাঁ হুটিং স্লোগান এগুলো তো হতেই থাকে বিধানসভায়। স্বর্গীয় সুষমা স্বরাজজি এবং স্বর্গীয় অরুণ জেটলি যে নিজে বলে গেছেন যে ডিসরাপশন ইজ দ্য ওয়ে টু শোকেজ ইওর প্রোটেস্ট ইন পার্লামেন্ট, ইনসাইড দ্য পার্লামেন্ট। তো এবার যেটা আমরা বলতে চাইছি যে ভাষা সন্ত্রাসটা যে লেভেলে, যে চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে তৃণমূল এবং বিজেপি দুটি দলেরই তারা, এবং আমি আশ্চর্য নই যে বিজেপি এরকম করছে। মানে মমতা ব্যানার্জি এটা করেছে বলে বিজেপি এটা করছে, মানে এটা হচ্ছে জাস্টিফিকেশন। মানে আমি যদি খুন করে থাকি তাহলে আপনিও খুন করতে পারবেন, এটা হচ্ছে জাস্টিফিকেশন। কিন্তু হ্যাঁ, কিন্তু আমি জাস্ট শেষ করে নিই, কিন্তু বিজেপি, বঙ্গ বিজেপি যেটা দিবাকর কুন্ডু বাবুদের সময় যে বঙ্গ বিজেপি ছিল তাও একটা রেসপেক্ট আসতো, কিন্তু যেই মুহূর্তে তৃণমূলের কিছু বেনজল গিয়ে ঢুকে পড়েছে, শুভেন্দু অধিকারীদের মতো বেনজল গিয়ে বঙ্গ বিজেপিতে ঢুকে পড়েছে, তারপর থেকে এই দলটার প্রতি রেসপেক্ট যতটুকুই ছিল একদম চলে গেছে। কেননা যেই ভদ্রলোক বলেছেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, সেই দলের শরীর শুভেন্দু অধিকারীদের মতো, মুকুল রায়দের মতো যদি লোকেরা হয়, বিশ্বজিৎ কুন্ডুর মতো যদি লোকেরা হয়, তাহলে সেই দলের প্রতি আর কোনো রেসপেক্ট থাকে না। এবং এদেরকেই এই চারা গাছগুলোকেও বারবারন্ত মানে জল দিয়ে বৃক্ষে মহিরুহে পরিণত করছে এই মমতা ব্যানার্জি। বেশ 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 আমি 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 সুপ্রিয়বাবুর কাছে আসবো। সুপ্রিয়বাবু, যে প্রশ্ন তুলছেন সরাসরি সন্ধ্যা ম্যাম, একেবারে সেই প্রশ্ন থেকেই আপনার কাছেও আসবো সেই প্রসঙ্গক্রমে, কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতির, ফিরছি বিরতির পর কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক কথায় অঞ্চল। না, কোনো আলোচনা ওইভাবে না এসে একেবারে সুপ্রিয়বাবুর কাছে আসবো। সুপ্রিয়বাবু, যে কথা বললেন একেবারে সন্ধ্যা ম্যাম, সেই কথা প্রসঙ্গে আপনার কাছে আসবো। যে শুভেন্দু অধিকারীকে নিয়ে এত প্রশ্ন ওঠে, এত কিছু ওঠে, একটু যদি ইতিহাস ঘাঁটি তাহলে দেখা যাবে যে এই শুভেন্দু অধিকারী, যিনি কিনা আজ বিরোধী দলনেতা, সে 9 থেকে 14 বছর বয়সে সম্ভবত, যদি আমার স্মৃতি খুব বিভ্রান্ত না করে, তিনি আরএসএসে যোগদান করেছিলেন, আরএসএসে গিয়েছিলেন, এবং তার পূর্ব ইতিহাস আরএসএসের কথা বলে, এবং মাঝখানে রাজনৈতিক মহল বলেন যে বিভ্রান্ত হয়ে গেছিলেন, তখন তিনি তৃণমূল কংগ্রেসে গিয়েছিলেন, তার আগে কার্যত একটু কংগ্রেসেও ছিলেন, তারপরে সেখান থেকে বিজেপিতে যোগদান করেছেন। কি বলবেন? দেখুন, এই সমস্ত ইতিহাস যেগুলো আছে সেই সমস্ত ইতিহাস তো কংগ্রেস বা অন্যান্য বিরোধী দল শুভেন্দু অধিকারীর ব্যাপারে এটা প্রচার করতে দেবে না।
স্বাভাবিকভাবে সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। একজন হিন্দুত্ববাদী নেতা হিসেবে শুভেন্দু অধিকারী যথেষ্ট কাজ করছেন এবং বিরোধী দলের নেতা হিসেবে আমার মানে মোটামুটি যা রাজনৈতিক অভিজ্ঞতা, তাতে বিরোধী দলের নেতা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর, এটা তো স্বীকার করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী হিসেবে যথেষ্ট নাম করেছিলেন এবং আজও তার নাম আছে। তারপরে যদি কোনো বিরোধী দলনেতা 24 ঘন্টা 24x7 কাজ করে থাকছেন, তার নাম শুভেন্দু অধিকারী, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আচ্ছা, তৃণমূল কংগ্রেস উনি শুরু করে, বিশেষ করে তৃণমূল কংগ্রেস বারবার শুভেন্দু অধিকারী বলবে, তার কারণ হলো শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সর্বময় পত্রিকা হারিয়েছেন। লোডশেডিং এর গল্প দেন না তারা, আজকে আমি এখানে খোলসা করে বলছি। আচ্ছা, লোডশেডিং এর গল্প দেন উনি যখন তৃণমূলে, উনি যখন শোনেন না, আমি একটা কথা বলি, উনি যখন তৃণমূলে ছিলেন, বলে দিচ্ছি, উনি যখন তৃণমূলে ছিলেন তখন তিনি চোর ছিলেন। তুমি বলতে উনি যখন তৃণমূলে ছিলেন তখন তিনি চোর ছিলেন। আর যে বলতে দেবে, প্লিজ। আমি আসবো চিরঞ্জীব বাবু আসবো, তার আগে সুপ্রিয় বাবু থেকে শুনে নেবো, আপনার কাছে আসবো। প্লিজ সুপ্রিয় বাবু আপনি বলুন, সুযোগ দেবো, মিজানুর বাবু আপনাকে সুযোগ দেবো। প্লিজ মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছে, যে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছে শুভেন্দু অধিকারী, সেখানে রাত্রি 8টার সময় নির্বাচনের রেজাল্ট বেরোয়। আচ্ছা, আমাকে একটা কথা বলো, সরকার ততক্ষণে অলরেডি 200-র উপরে তৃণমূল কংগ্রেসের সিট হয়ে গেছিল, তার মানে সরকার গড়ে পেরেছিল। তাহলে কোন কার বড় মাথা আছে বলুন তো, কোন আধিকারিকের, যে শুভেন্দু অধিকারীর জন্য হচ্ছে সরকারের বিরোধিতা করে সেই আমলা লোডশেডিং করে শুভেন্দু অধিকারীকে জেতাবে? এসব ভোগাস কথাবার্তা। তৃণমূল কংগ্রেসের নেত্রী কি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর শুভেন্দু অধিকারী প্রমাণ করেছে যেটা, আর শুভেন্দু অধিকারীকে নিয়ে এদের জ্বর আছে সবসময়, আমরা জানি। আপনারা বেশ বাকবিতণ্ডা চলতে থাকবে। একেবারে আজ সন্দেশখালী কাণ্ড নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছে একবার শোনাবো, তারপর আসছি আলোচনায়, শুনুন। আজকে বাজেট কিভাবে দেখছেন? সন্দেশখালী বলছে মমতা যাচ্ছে। বলছিলাম আজকে বাজেট কিভাবে দেখছেন? সন্দেশখালী বলছে মমতা যাচ্ছে। প্রথম কথা হচ্ছে, এক কথায় বলা যেতে পারে এই বাজেট নির্বাচনী বক্তৃতা, হারিয়ে যাওয়া জনাধার এবং যে কোনো প্রকারে অর্থনীতির 12টা বাজুক, এটা নিঃসন্দেহে বলতে হয় শুভেন্দু অধিকারী বড্ড মজার মানুষ, এবং তার সাথে সাথে তিনি একেবারে যে বক্তব্য আজ পেশ করলেন, তিনি বললেন যে সন্দেশখালী বলছে মমতা যাচ্ছে। একেবারে এই কোট আনকোট শব্দ নিয়ে একেবারে চিরঞ্জীব বাবুর কাছে যাব। চিরঞ্জীব বাবু, কোনো জায়গায় কি কনফিডেন্স লো লাগে? কোনো জায়গায় কি মনে হয় যে হ্যাঁ কনফিডেন্স হারাচ্ছে, আস্তে আস্তে এত দুর্নীতির কথা সামনে আসছে, প্রকাশ্যে আসছে, মনে হয় চিরঞ্জীব বাবু? এই মুহূর্তে কোনো কারণে চিরঞ্জীব বাবু আমাদের সঙ্গে নেই, কিন্তু একেবারে এই প্রশ্ন নিয়ে চলে যাব সন্ধিবা ম্যামের কাছে। সন্ধিবা ম্যাম, যখন করবেন তখন উনি থাকবেন না, এটাই স্বাভাবিক, উত্তর নেই তো কি করবেন। হ্যাঁ, মানে আমি সন্ধিবা ম্যামের কাছে আসবো। বলুন। নিঃসন্দেহে শুভেন্দু অধিকারী বাবু প্রচন্ড মজার একজন মানুষ। তার সাথে বঙ্গ বিজেপিও এবং বিজেপি, গোটা বিজেপিও সাংঘাতিক মজার একটা দল। যে বিজেপি দলে এই শুভেন্দু অধিকারীর ঘুষ নেওয়ার টাকা বড় স্ক্রিনে দেখানো হয়েছিল, সেই বিজেপি দল শুভেন্দু অধিকারীকে নিয়ে নেয়। এত মজার বিষয় এটা, এবং এত মজার মানুষ, এত মজার দল আমাদের বাংলায় দেখছে, এর কোনো তুলনা নেই। বেশ, আমি একেবারে সরাসরি চলে যাবো, একেবারে অন্তিম দগ্ধের দিকে আমরা এগোচ্ছি। আমি সুপ্রিয় বাবুকে সুযোগ দেবো। সুপ্রিয় বাবু বলুন। কংগ্রেসের মুখপাত্র, আমি বিশ্বাস করি যেভাবে শুভেন্দু অধিকারী তো বটেই, সুষমা স্বরাজজি, স্বর্গীয় সুষমা স্বরাজজির কোটেশন টেনে আজকে বক্তৃতা তিনি দিলেন, যে বিরোধীরা তো হইট্টগোল করবে। আমার মনে হয় ওনার ভারতীয় জনতা পার্টির প্রতি ইন্টারেস্ট অনেক বেশি। আমরা আহ্বান করবো উনি চলে আসুক, কেন যে দলে উনি রয়েছেন তারা বিধানসভায় শূন্য, তাই বলার কোনো সুযোগ নেই। বেশ, আমি মিজানুর বাবুর কাছে আসবো। মিজানুর বাবু, রাউন্ড আপ করার চেষ্টা করুন। আপনি কি মনে করেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে সত্যি কি প্রস্ফুটিত হচ্ছে না? আপনারা কি ক্রমাগত ব্যাকফুটে যাচ্ছেন না? আমাদের প্রশ্ন তো এটাই যে বিরোধী দলনেতা কে? রাজ্যের কাছে তো এখন হাসির বিষয় এটাই, যারা এখন বিরোধী দলনেতা হিসেবে নিজেকে দেখানোর চেষ্টা করছেন বিরোধী দল হিসেবে, আর যারা শাসক দল আছে, আমরা বামপন্থীরা মনে করি, কমিউনিস্ট পার্টি কর্মী হিসেবে মনে করি, এরা একটাই দল। এই যারা এখন বিরোধী দল হিসেবে আছেন এবং শাসক দল যারা, এরাই 2011-র আগে সারদা নারদার টাকায়, মানি মার্কেটের টাকায়, তারাই পশ্চিমবঙ্গের মানুষকে ভুল বুঝিয়ে ক্ষমতায় এসেছিলেন। এখন আবার এরাই দুটো ভাগে ভাগ হয়ে রাজ্যের মানুষকে বোকা বানাচ্ছেন।
আসলে রাজ্যের মানুষকে বোকা বানিয়ে লুটে পুটে খাওয়ার জন্য বিজেপি এবং তৃণমূল একটা বৈঠক করে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। কারা বিরোধী রাজ্যে, কারা বিরোধী? এই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একেবারে আজ সন্দেশখালী কাণ্ডে ওখানে কার্যত যে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেই ধুন্ধুমার পরিস্থিতি থেকে একজন মহিলা কি বলেছেন শোনাবো আপনাদের, শুনুন। প্রশাসন ঘুমাচ্ছে, এখানে সবকিছু দুর্নীতিবাজদের আশ্রয় দিচ্ছে, আর প্রশাসন সাধারণ মানুষের উপরে, সাধারণ মানুষের পক্ষে কোনো বিচার দেয় না। এখন আমরা চাইছি শিবু হাজরা, উত্তম সর্দারকে গ্রেপ্তার করাতে। আমরা শান্তিপ্রিয় সন্দেশখালী চাইছি, বাইরে থেকে গুন্ডা বাহিনী এনে এখানে রাজ করা যাবে না। শুনতে পেলেন তো, একেবারে একজন মহিলা বলছেন কার্যত তারা সন্দেশখালী শান্ত চাইছেন। সুপ্রিয়বাবুর কাছে আসবো। সুপ্রিয়বাবু বলুন, আনমিউট করুন প্লিজ, আপনার সাউন্ড আসছে। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। শোনা যাচ্ছে তো? 2011 সালে একদম শেষ লগ্নে, আপনার মনে থাকবে তাই, এবং সিঙ্গুর আন্দোলন যখন শুরু হয়েছিল তখন এইভাবেই বামপন্থী বন্ধু যখন বলছিলেন, তখন জনমানসে এইভাবেই জনজাগরণ তৈরি হয়েছিল। তারপর সেটা রাজনৈতিক মুভমেন্টের প্রকাশ পায়। তো সন্দেশখালী মানে এটা একটা পথ দেখানোর ব্যাপার, যেটা শুভেন্দু অধিকারী বলেছে বিরোধী দল, যে এটা পথ দেখাচ্ছে যে মানুষ এতদিন হাসপাস করছিল তাদের বিরুদ্ধে বলতে, যারা জমি মাফিয়াগিরি করেছে। এই জমি মাফিয়ার উৎপত্তি কোথা থেকে? বামপন্থীদের হাত থেকে। সব জানতাম বামপন্থীরা, তারা বিভিন্ন বিষয়কে অন্যভাবে দেখতে পান, তারা কুশলী, কলা কুশলী, তারা নাট্যকার, তারা অন্যভাবে সবকিছু বিষয়গুলোকে দেখেন। তাই আমি তাদেরকে বলবো, এই শাহজাহানের মতো কত শাহজাহান, এই শওকত মোল্লা কোন দলের রাজনীতিক কর্মী ছিলেন? বামপন্থীদের কর্মী ছিলেন। শাহজাহান কোন দলের কর্মী ছিলেন? বামপন্থীদের কর্মী ছিলেন। তাই আমরা বলি সবসময় যে বিজেপি এটা মনে করে যে তৃণমূল, উনি যেমন বলছেন না বিরোধীকে, আমরা বলছি, আমরা সেটা বলি যে সবুজ সিপিএম তৈরি হয়েছে তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়, উদ্ধব ভট্টাচার্য এবং জ্যোতি বসুর একজন যোগ্য ছাত্রী হিসেবে কাজ করছে। সিপিআইএম পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম থেকে শুরু করে একাধিক জায়গায় যেভাবে মানুষদের গলা টিপে হত্যা করেছে, নেতাজি যেভাবে 13 জনকে হত্যা করেছে, এটা লজ্জা লাগানোর যে এরা আবার শুভেন্দু অধিকারীর কথা বলতে আছে। এরা নন্দীগ্রাম করেছে, এরা ধনেখালি করেছে, এরা সিঙ্গুর মানে করেছে, প্রত্যেকটা জায়গায় জোর করে তাপসী মালিকের হত্যাকাণ্ড এদের সাথে জড়িত। এরা আবার বড় বড় কথা বলেন। আমি জানি না যে বামপন্থীদের বা সিপিআইএম বিশেষ করে কেন এরা শূন্য, এরা অপ্রাসঙ্গিক একটা রাজনৈতিক দল, যাদের পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের কোনো স্থান নেই। হ্যাঁ, কেরলে আছে, কেরলে আবার কংগ্রেসের সাথে লড়াই করবেন, আবার কংগ্রেস সন্দীপটার সাথে আবার এখানে জোট করে লড়াই করবেন। এই নীতিহীনতা, আর যত উনি বললেন না মানুষকে বোকা বানিয়ে তৃণমূল লেগে ক্ষমতা। আচ্ছা, বেশ সুপ্রিয়বাবু আপনার কাছে একটা প্রশ্ন রয়েছে। সুপ্রিয়বাবু, আপনার কাছে একটা প্রশ্ন রয়েছে। আপনি নীতি নিয়ে কথা বলছেন, সিপিআইএম কংগ্রেসের কোন জায়গাতে লড়াইও দেখাতে চাইছেন এবং মেলবন্ধনও দেখাতে চাইছেন। অদ্ভুতভাবে আজ এই এনডিএ জোটে নীতিশ কুমার যখন আইএনডিএ জোটের মধ্যে ছিল তখন সে শত্রু, আর যখন এনডিএ জোট হয়ে গেল তখন তার সে বন্ধু হয়ে গেল। তখন আপনাদের নীতি কোথায় যাচ্ছে? না, আমাদের এনডিএ থেকে বেরিয়েছে নীতিশ কুমার, আমরা নই, আমরা তাকে বের করিনি। 1 2 আপনার মনে তার অর্থ হলো মানে কেউ বেরিয়ে গেলে আবার যদি আসতে চায় তাহলে তাকে আপনারা নিয়ে নেবেন তো? আমাকে বলতে দিন, একটু বলতে দিন, আমি ক্লিয়ার করে দিচ্ছি। না প্লিজ আমি বলার সুযোগ দিচ্ছি। প্লিজ হাইপার হবেন না, প্লিজ হাইপার হবেন না, এটা হাইপার হওয়ার জায়গা না। সুপ্রিয়বাবু, আমি যেটা মনে করিয়ে দিতে চাই, বিহার নির্বাচনের পরে আপনার মনে থাকবে ভারতীয় জনতা পার্টি ওখানে সংখ্যাগরিষ্ঠ মেজরিটি পেয়েছিল। তারপরেও আমরা জোট সঙ্গী হিসাবে যথাযোগ্য মর্যাদা দেওয়ার জন্য নীতিশ কুমারকে কিন্তু ওখানে সিএম করি। পরবর্তীকালে বামপন্থী থেকে শুরু করে জেডিইউ থেকে আরজেডি থেকে শুরু করে এই যে ভোট, এই আইডিএন যে জোট, তাদের বশবর্তী হয়ে রাহুল গান্ধীর নেতৃত্বে তারা কাজ করবেন না। এবার রাহুল গান্ধীর নেতৃত্বে কাজ করবেন কি করবেন না সেটা একান্ত তাদের ব্যাপার। তারা আবার মনে করছেন যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আবার সিংহাসনে বসতে চলেছেন, তিনি রাজপাট সামলাতে চলেছেন, ভারতবর্ষের নতুন দিশা দিতে চলেছে, তাই তারা এসছেন। এখানে আমাদের নীতি বা আদর্শে কংগ্রেস এবং সিপিআইএম এর বরাবরের লড়াই ছিল। 55,000 কর্মী নাকি হত্যা করেছিল কংগ্রেস, বারবার করে বলে। সেগুলো কি? আমি সন্ধ্যা ম্যাম বলুন। হ্যাঁ বলুন, প্লিজ বলুন। হ্যাঁ, একদম। আমরা তো জোট করেছি, ঘোট করেছি, যাই করেছি মিডিয়ার সামনে করেছি, ক্যামেরার সামনে করেছি।
কিন্তু আমরা জানতে চাইছি যে পশ্চিম বাংলার আরেকটা পাহাড়, একটা পাহাড় তো ডেলোর পাহাড়, সেটা তো লাল ডায়েরির জন্য বিখ্যাত আমরা জানি, আরেকটা পাহাড় কার্শিয়ং, সেই পাহাড়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, হেমন্ত বিশ্ব জগদীপ শর্মা, ধনখড় আর হ্যাঁ। মমতা ব্যানার্জির কি চুপি চুপি কি মিটিং হয়েছিল, কি কথাবার্তা হয়েছে, সেটা কি একটু রাজ্যের মানুষ জানতে পারবে? আমরা জানতে পারবো একটু? বিজেপি এবং তৃণমূলের যিনি আছেন, আমরা তো বামফ্রন্টের তৃণমূল সাথে কার্যত কোথায় এখন জোট আপাতত করছি, নেই। কোথায় ভোট করছি, হ্যাঁ, আচ্ছা নেই, ঠিক আছে, তাহলে বিজেপি আছে, বিজেপির দুজন প্রতিনিধি ছিলেন সেখানে সেই চুপি চুপি মিটিং এ। সেটা কিসের স্বার্থে হয়েছিল? রাজ্যের স্বার্থে, রাজ্যের মানুষের স্বার্থে, বিজেপির স্বার্থে, তৃণমূলের স্বার্থে, ভাইপোর স্বার্থে, শুভেন্দু অধিকারীর স্বার্থে, পিসির স্বার্থে, কাদের স্বার্থে হয়েছিল সেটা একটু আমরা জানতে চাইছি। এবং একটা প্রশ্নের উত্তর কিন্তু আজ, এবং একটা প্রশ্নের উত্তর এখন অবধি পেলাম না, যে কি এমন দায়বদ্ধতা ছিল, কি এমন বাধ্যবাধকতা ছিল যে শুভেন্দু অধিকারীকে নিতে হলো বিজেপিকে। এবং আরেকটা কথা দিয়ে শেষ করব, যে বিজেপি বলে ভারত মাতা, আমরা নাকি বলি ইন্ডিয়া, বিজেপি নাকি বলে ভারত মাতা, অথচ মানে ঠিক আছে আমরা তো সবাই ভারত মাতাই বলি, যে বিজেপির প্রোপাগান্ডা। না আমরা অন্যদিকে চলে যাচ্ছি, ডাইভার্ট হচ্ছি। না বললো যে সিংহাসনে বসবে, নরেন্দ্র মোদী সিংহাসনে বসবে। আমি জানি না ভারতবর্ষে কোন সিংহাসন আছে, ভারতবর্ষের যা কনস্টিটিউশন আছে সেটাতে লেখা আছে যে আমরা দেশের সেবা করব, আমরা দেশের সেবা করব, আমরা দেশের সেবা করব। সেখানে এতটাই অধ্যত্ত বিজেপির যে বলছে যে ভারতের সিংহাসনে বসবে, মানে যে ভারত মাতাকে পূজন করে বিজেপি, সেই ভারত মাতার সিংহাসনে বিজেপি বসবে, এতটাই অধ্যত্ত। বেশ 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 এবার একেবারে আমরা অন্তিম লগ্নে চলে এসেছি, এবং এই অন্তিম লগ্নে এসে এক কথায় অঞ্জনের টাইম ফ্রেমে সবাইকে আসতে হবে, এবং 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সবাইকে সুযোগ দেবো। প্রথম সুযোগ দেবো মিজানুর বাবুকে। মিজানুর বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। 2024 লোকসভা নির্বাচনের আগে রাজ্য বাজেট পেশ এবং তার সাথে সন্দেশখালী, বলুন, আনইন্টারাপ্টেড। দেখুন, রাজ্য বাজেট আমরা এর আগেও কদিন আগে কেন্দ্র সরকারের অন্তর্বর্তীকালীন বাজেট হয়েছে এবং রাজ্যের আজকে বাজেট পেশ হলো। দুটো বাজেটই গোটা দেশের মানুষকে, রাজ্যের মানুষকে বোকা বানানোর বাজেট। আজকে বাজেটে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার কোনো দিশা দেখাতে পারেনি। আমরা শুধু দানের রাজনীতি দেখে গেলাম। আমরা বারবার বলেছি ন্যূনতম বেতন 18,000 টাকা প্রত্যেকটা কর্মীর হওয়া উচিত। সিভিক ভলেন্টিয়ারের বেতন বেড়েছে বলছেন, আজকে সিভিক ভলেন্টিয়ারের বেতন কি 18,000 টাকার উপরে হয়েছে? সিভিক ভলেন্টিয়ারদের নিরাপত্তা অন্যান্য পুলিশ কর্মীদের মতন সিভিক ভলেন্টিয়াররা কাজ করছেন। আজকে রাঁধুনির বেতন 500 টাকা বাড়িয়ে 1,500 করা হয়েছে। 1,500 টাকায় কোনো মানুষ রাঁধুনির সংসার চলে? মমতা ব্যানার্জি কি বাস্তব কোনো বাজেট পেশ করছেন? আমরা বারবার বলেছি হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার একটা প্রকল্প হতে পারে, মিনিমাম 3,000 টাকা লক্ষ্মীর ভান্ডারের বা প্রকল্প বরাদ্দ হওয়া উচিত। আজকে আমরা দেখলাম যে এর আগে 500 টাকা ডিফারেন্স ছিল, 1,000 টাকা ছিল এবং 1,500 টাকা, 500 এবং 1,000 টাকা ছিল। এবার আজকে করা হলো 1,000 এবং 1,200 টাকা। কিন্তু 1,000 টাকায় কোথায় সংশোধন? আজকে একদিকে 1,000 টাকা করা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার, অন্যদিকে গ্যাসের দাম, জিনিসপত্রের দাম প্রতিদিন বাড়ছে। রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে, কৃষকদের আয় বাড়ার ক্ষেত্রে কি ভূমিকা পালন করেছে? ধোঁয়াশার বাজেট নিয়ে তো আমাদের বলা নেই। সন্দেশখালীর ঘটনায় আমাদের যেটা হবে। আপনার সময় শেষ হয়ে গেছে, প্লিজ এবার সুযোগ দেবো একেবারে সুপ্রিয়বাবুকে। সুপ্রিয়বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, কিন্তু তার সাথে একটা প্রশ্ন একেবারে ইনক্লুড করে দেবো। এই অভিষেক ব্যানার্জি, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, তিনি একসময় কার্যত বলেছিলেন যে রাজ্য বাজেট এবং কেন্দ্রীয় বাজেট একসাথে পাশাপাশি রাখা হোক এবং তারপর ট্যালিতে এসে সম্পূর্ণ আলোচনা বা ডিবেট করা হোক। 1 মিনিট সময় শুরু হচ্ছে আপনার এখন, বলুন। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেকেন্ড ইন কমান্ড, প্রথমে এই কথায় আমার আপত্তি আছে। এটা মিডিয়া তৈরি করা, তৃণমূল কংগ্রেসও সেটা মনে করে না, ভারতীয় জনতা পার্টিও সেটা মনে করে। উনি কেউ না। তো যাই হোক, ওনার পিসির নাম মমতা বন্দ্যোপাধ্যায় না হলে উনি কেউ না। তো ওনার কি বক্তব্য আছে? উনি সরকারের কেউ না। উনি প্রথমে চাকরি প্রার্থীদের ওখানে গিয়ে বলেছিলেন আমি চাকরির ব্যবস্থা করবো, 100 দিনের কাজের টাকা যদি কেন্দ্র না দেয়, রাজ্যও যদি না দিতে পারে, তাহলে আমি দেবো, এইসব বলে এসেছিলেন। ওনার কথার কোনো, উনি এখন ইম্যাচিউরের মতো কথাবার্তা বলেন, ওনার কথার কোনো গুরুত্ব নেই। 2 নম্বর হচ্ছে, যখন যে দাবিগুলো বামপন্থীরা করলেন যে ন্যূনতম বেতন 18,000 টাকা হওয়া উচিত, এই হওয়া উচিত, সেই হওয়া উচিত, গোটা 34 বছর রাজ্যে থাকার পর ওনাদের সময় ন্যূনতম বেতনটা কত ছিল? 2 হচ্ছে যে দেখুন, যে বাজেট তৈরি করা হয়েছে সেই বাজেট আমি বলেছি না আনইন্টারাপ্টেড, প্লিজ আনইন্টারাপ্টেড। আবার এই যে আপনার বলার সময় বলে গেছে সময় কিছু করেন না, তাই তো ক্ষমতায় আসতে পারছেন। প্লিজ বলুন, সময় করতে শিখুন। সুপ্রিয়বাবু বলুন প্লিজ, আনইন্টারাপ্টেড। আমি আবারও বলছি প্লিজ আনইন্টারাপ্টেড। না মিজানুর বাবু প্লিজ আনইন্টারাপ্টেড। মিজানুর বাবু প্লিজ আনইন্টারাপ্টেড।
কত বেড়েছে? কটা প্লিজ কাজ প্লিজ হয়েছে? প্লিজ না, মিজানুর বাবু প্রটোকল ভাঙবেন না, প্রটোকল ভাঙবেন না প্লিজ। মিজানুর বাবু, আই রিকোয়েস্ট ইউ প্লিজ, প্রটোকল ভাঙবেন না। আপনি হয়তো এক কথা অঞ্জনে কোনোদিনও আসেননি, সুপ্রিয়বাবু আমি আসবো, এক কথা অঞ্জনে হয়তো আপনি আসেননি, প্লিজ প্রটোকল ভাঙবেন না। 1 মিনিট সময় দেওয়া হয় সবার শেষে, আনইন্টারাপ্টেড। আপনি ওনাকে বলার সুযোগ দিন। সুপ্রিয়বাবু বলুন। না সুপ্রিয়বাবু, আপনাকে আমি সুযোগ দেবো, আপনাকে আমি আবার সুযোগ দেবো, আপনি বলুন। ওনার গায়ে লাগছে, বাস্তবটাকেও মেনে হতে হবে। আমাদের বিরুদ্ধে অনেক কথা শুনে যেটা বিরোধিতা করবে, এটা গায়ে লাগাতে কিছু উনি অতিরিক্ত ছিলেন, যেগুলো করতে পারেনি সেগুলো তো বলবো। যাই হোক, তো এই বাজেটটা সেটা কোনো দিশাহীন বাজেট। এটা বেসিক্যালি আমাদের যেটা মনে হয় সেটা হচ্ছে যে ভোটকে সামনে রেখে কিছু মানুষকে পাইয়ে দিয়ে ভোটটাকে নিয়ে নেওয়ার একটা রাজনীতির বাজেট। এই বাজেটের বেসিক্যালি মানুষের লং টার্ম কোনো আয় বৃদ্ধি থেকে শুরু করে আয় বৃদ্ধি থেকে শুরু করে মানুষের উপকার কিছু হবে না, পুরোটাই ভাতা ওরিয়েন্টেড। চাকরির কথা উনি বললেন, লাস্ট বলে শেষ করবো, যে 5 লক্ষ নতুন চাকরি করবেন, বিভিন্ন সেক্টরে তৈরি হবে। 17 টেটের রেজাল্ট বেরিয়ে রয়েছে, চাকরি নেই। 22 টেটের রেজাল্ট বেরিয়ে রয়েছে, চাকরি নেই। ধর্নায় বসে রয়েছে দীর্ঘদিন ধরে আন্দোলনকারীরা। সুপ্রিয়বাবু প্লিজ কনক্লুড করুন। তারপরেও 35%-এর কাছাকাছি দিয়ে কেন্দ্রের সাথে হারে। বেশ সন্ধ্যা ম্যামকে আপনার 1 মিনিট সময় দেবো। সন্ধ্যা ম্যাম, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। প্লিজ কেউ ইন্টারাপ্ট করবেন না, প্রোটোকল ভাঙবেন না প্লিজ, আমি রিকোয়েস্ট করছি। সন্ধ্যা ম্যাম বলুন। আমরা মনে করি না যে এটা একটা বাজেট, যেরকম ভাবে আমরা মনে করি না যে বিজেপির বাজেট, ওটা একটা বিভ্রান্তি। ওটাতে ইন্টারিম বাজেটে কোনো কিছুই দেখাতে পারেনি, সঠিকভাবে কোনো কিছুই নির্দেশ করতে পারেনি। সেটা শুধু আমরা বিরোধীরা, আমরা কংগ্রেস বলছি না, বিজেপির অন্যতম একজন এমপি সুব্রমণিয়াম স্বামীজিও একই কথা বলেছেন, একই কথা টুইট করেছেন। দ্বিতীয় কথা হচ্ছে তৃণমূলের বাজেটটা আমরা মনে করি এরকম হলে একটু ভালো হয়, বা এরকম বললেও ভালো হয় যে চোরেরা চুরি করবে, সাধারণ মানুষকে রোজগার দেবে না, শুধু ভাতা নির্ভর করে দেবে। এইটা তৃণমূলের অ্যাকচুয়াল বাজেট। মানে হাতির দাঁত যেমন দেখানোর জন্য এক হয়, খাওয়ার জন্য আরেকটা হয়, তৃণমূলেরও সেম, যে ভাই আমার চোরেরা যেন থাকে দুধে ভাতে, আমরা রাজ্যের বাকি মানুষকে রোজগার না দিয়ে, শিক্ষা না দিয়ে, স্বাস্থ্য না দিয়ে, মাথার উপর ছাদ না দিয়ে আমরা তাদেরকে ভাতা নির্ভর করে দেব, ভিক্ষের বাটি ধরিয়ে দেব। বেশ, নির্ধারিত সময়ের আগে আপনি শেষ করেছেন। এবার একেবারে আমি খুব দুঃখিত, তৃণমূল কংগ্রেসের যিনি একজন সমর্থক ছিলেন তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে নেই। অদ্ভুতভাবে আমি জানি না, আমি খুব আশাবাদী, হয়তো কোনো কারণে উনি বুদ্ধিজীবী এবং হয়তো নেটের কানেকশনের জন্য উনি লেফট হয়ে যাননি, এটাই আমি আশা রাখবো। জানি না, হয়তো অনেক কিছুই হতে পারে। বেশ, আপনাদের তিনজনকে আপাতত ট্রাইব টিভিতে আসবার জন্য, এক কথা অঞ্জনে আসবার জন্য অশেষ ধন্যবাদ। এবং যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করতে হচ্ছে, মূলত এই বাজেট সত্যি কতটা জনমুখী প্রকল্পের দিকে এগোচ্ছে বা মানুষ সেটাকে কতটা অ্যাকসেপ্ট করছে, সেটা একেবারে 2024-এর লোকসভা নির্বাচনেও কিছুটা হলেও রেজাল্ট পাওয়া যাবে। এবং এরকমই টান শো দেখার জন্য ঠিক সন্ধ্যে 7টায় নজর রাখতে হবে ট্রাইব টিভির পর্দায় এক কথায় অঞ্জনে। নমস্কার।